21শে জুলাই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গতকাল দেখা গেল অখিলেশ যাদবকে। লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ জোটে প্রাপ্ত ভোট যেখানে 46%, সেখানে বিরোধী জোট ইন্ডিয়া জোটে প্রাপ্ত ভোট 51%। মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে, এবার বিদায় নেওয়ার পালা। অখিলেশ যাদবকে পাশে নিয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। हम डरफूक नहीं है, हम काफिर नहीं है, हम गद्दार नहीं है, हम लड़ने जानता है और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ये मीटिंग नहीं कर सकता है, खाली तृणमूल कर सकता है। और अखिलेश जी को आज मैंने इसी के लिए बुलाया कि अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करती हूँ, उसका सहमत करती हूँ और एक साथ में कांध मिला के हम लोग काम करेंगे। और बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला, अभी तो मेजोरिटी नहीं मिला। किसी को खरीद करके शेयर केलेंकारी करके कभी सुना रुपया नहीं, रुपया देके मिनिस्ट्री नहीं दिया? कभी सुना जिंदगी भर रुपया देके दाल खरीद लिया लेकिन मिनिस्ट्री नहीं दिया? और ये लोग भी इतना डरफूक है, इतना काफिर है, इतना गंदा है, इतना लोभी है कि रुपया का पास कीमत चुका दिया, अपन को मिटा दिया। हिंदुस्तान को हम लोग बचाएंगे बीजेपी का हाथ से, ये हम लोग का वादा है, वादा है, वादा है। एनडीए जो जोट है मिला के सब मिला के उसका वोट परसेंटेज है 46% और इंडिया में जो है इंडिया ब्लॉक में उसका वोट परसेंटेज है 51। इसका मतलब है बीजेपी हार गया। अभी चमका के धमका के है लेकिन ज्यादा दिन नहीं है जो दिन वो कहेंगे टाटा बाय बाय। जनता ने उसको कह दिया, अभी उनको कहना है। ये पार्लियामेंट का काम है, पार्लियामेंट इसको देखेंगे। জয়, একটা জিনিস কি মানবেন, এই মুহূর্তে এনডিএর ভাগ্য কিন্তু সুতোর ওপর ঝুলছে। তার কারণ পুরোটাই ডিপেন্ড করছে জেডিইউর ওপর এবং টিডিপির মতের ওপরে। আগামীকালও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করবেন সেটাও কিন্তু একেবারে শরিকদের মনোমতোই হতে হবে, না হলেই সমস্যা। আর কোথাও সেই সুযোগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অখিলেশ যাদবকে সঙ্গে নিয়েছেন। কাকে? একদিকে উত্তর ভারত আর একদিকে পূর্ব ভারত, এই মুহূর্তে যারা সব থেকে ক্ষমতাশালী দুটো রাজনৈতিক দল। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার পর আমার একটি সিনেমার একটা ডায়লগ এখন মনে পড়ছে, সেটা হচ্ছে কেহনা ক্যা চাতে হো ভাই। এখন প্রশ্ন হচ্ছে আপনি নিয়ে এসে বলতে চাইছেন এ হচ্ছে সব থেকে সাকসেসফুল এবং রীতিমতো জিতে এসছে এরকম একটা নেতৃত্বকে আমি নিয়ে এসেছি, আপনার সামনে দাঁড় করাচ্ছি, এ আমার সঙ্গে আছে, আমি এর হাত ধরছি, না উনি নাকি আরও মজবুত হবেন? কাকে? অখিলেশ যাদবকে। আর আপনি পরিষ্কার বলুন যে আপনি ইন্ডি ব্লকের বাইরে গিয়ে কি আর নতুন কোনো ব্লক তৈরি করতে চাইছেন, সেটা স্পষ্ট করে বলুন। যদি ইন্ডি ব্লকের কথা বলি তাহলে ক্যালকুলেটিভলি কংগ্রেসের রেজাল্ট বা ভোট শেয়ার বা সিট শেয়ার আপনি দেখুন, রাহুল গান্ধী কোথায়? ডাকেননি কেন? বাকি যারা আমি বলছি কি এই মাথা ব্যথাটা যেটা বিরোধীরা প্রথম দিন থেকে বলে আসছে নাকি আমরা সরকার গঠনই করতে পারতাম না, আমরা সরকার গঠন করেছি। অনেকে বলেছে দেখুন মন্ত্রিত্ব নিয়ে ঝামেলা হবে, মন্ত্রিত্ব গঠন হয়ে গেছে, মন্ত্রিত্ব গঠন হয়ে গেছে রীতিমতো এবং হাসি খুশি মন্ত্রিত্ব গঠন হয়েছে। নেক্সট আপনি যে প্রশ্ন করছেন আগামীকালের বাজেট, সেই বাজেটও দেখবেন, বাজেট সামনে আসবে, সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এবং যারা আমাদের সঙ্গে আছে অ্যালায়েন্সে প্রত্যেকেই খুশি থাকবে। অবশ্যই কালকের দিকে তো নজর থাকতেই হবে। কিন্তু সমীর দা একদম ঠিক, নির্বাচনের ফল প্রকাশ হলো 4 জুন, তারপরেই আমরা দেখলাম যে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠক হলো। সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রইলেন, ঠিক বৈঠক থেকে বেরিয়ে এলেন, অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করলেন, কথা বললেন রাঘব চড্ডার সঙ্গে, মুম্বাই চলে গেলেন, উদ্ধব ঠাকরের সঙ্গে তিনি বৈঠক করলেন। অর্থাৎ যে বক্তব্যটা তখন থেকেই উঠে আসছিল যে কোথাও একটা ইন্ডিয়া জোটের মধ্যে একটা জিঞ্জার গোষ্ঠী তৈরি হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খুব প্রোঅ্যাক্টিভলি চাইছেন সরকার গঠন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে। কোথাও গতকালের মঞ্চ কি সেই বার্তাটাই আরো একবার উস্কে দিল, কিন্তু সেখানে কংগ্রেস বাদ। কুসুমিতা, এই ইন্ডিয়া নামকরণটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এবং প্রতিটা যে রাজনৈতিক বিরোধী দল একত্রে করা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককেই সেই সময় বলেছিলেন যে যেখানে ক্ষমতাশালী সে সেখানে লড়বে এককভাবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে
মানে হাতহাতুড়ি পদ্ম কিন্তু সেই জায়গাটায় এক থাকলো, মমতা বন্দ্যোপাধ্যায় একাই লড়লেন বিজেপির বিরুদ্ধে। স্বাভাবিকভাবে আজকে যদি উত্তরপ্রদেশের রেজাল্ট দেখেন, আজকে রাম মন্দিরকে কেন্দ্র করে মানে উত্তরপ্রদেশের যে উন্মাদনা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই রাম মন্দির এলাকায় কিন্তু হেরেছে আজ বিজেপি। এবং আপনি বলুন ইসবার 400 পার, সেইটা প্রকার পার হয়ে 240, এবং আপনি আবার ভাবার চেষ্টা করুন। একটা কথা বারবার বলছি, কিন্তু এখানে আবার এর মধ্যে যতই আপনি ঢোকার চেষ্টা করুন যে অখিলেশের সাথে মমতার একটা হৃদ্রতা বাড়ায় কংগ্রেস কি ডাউনে চলেছে, একেবারেই না। কালকে ছিল শহীদ দিবস, তিনি আমন্ত্রিত মুম্বাইতে একটা বিবাহ অনুষ্ঠানে, সেখানে কিন্তু সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্বাভাবিকভাবে উনি আসতে পেরেছেন এবং অখিলেশ 37 কংগ্রেসকে আমন্ত্রণ জানিয়েছিল। আপনার কাছে কি সেই খবর আছে? না, সবাইকেই জানিয়েছিল, তাহলে আশঙ্কার জায়গাটা এটা, এই যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎটাই বা কতটা মজবুত। অবশ্যই এই মুহূর্তে আপনি যদি আসন সংখ্যার নিরিখে দেখেন, বিরোধীদের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যারা রয়েছে তারা দুজন কিন্তু হাত মিলিয়ে নিয়েছে, সেখানে এককেও তারা ডাকেনি এবং বামেদের তো কথাই নেই। প্রথম কথা হচ্ছে যে দেখুন, চীনের প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্ট, ওনারা সমস্ত সিদ্ধান্তই মমতা ব্যানার্জির সাথে কথা বলে নেন, ফলে উনি বিরাট ব্যাপার আছে, ছেড়ে দিন ওনার কথা। ভোটের পর মল্লিকার্জুন খার্গের বাড়িতে যে মিটিং হলো, দেশের মানুষের রায় হলো যে বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি, এনডিএ কোনোভাবে ক্ষমতায় আসছে। তখন অভিষেক দাবি করছেন যে সরকার করতে হবে। সরকার করার সমর্থন ইন্ডিয়া ব্লকের নেই, তাও দাবি করছেন, মানে হর্স ট্রেডিংয়ের লাইন। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে এই জিঞ্জার বলুন আর অনিয়ন বলুন, এসব কিছু হবে না। তার কারণ হচ্ছে গিয়ে যে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা রেসপন্সিবল, তারা ওই দিনের মিটিংয়ে ইনক্লুডিং অখিলেশ, তারা বলেছেন না, সরকার গড়ার কোনো প্রশ্ন এখন ওঠে না। মানুষ বিরোধীতে থাকতে বলেছেন ইন্ডিয়া ব্লককে, ইন্ডিয়া ব্লক বিরোধীতেই থাকবে। এই হচ্ছে অবস্থা। ফলে বিরোধিতাতেই আপাতত বিরোধী দল নেতা হিসেবেই রাহুল গান্ধীও থাকছেন। কিন্তু এখানে রবীন্দ্রনাথ বাবু প্রশ্নটা হচ্ছে যে তাহলে সরকার স্থায়ী নয়, এনডিএ সরকার স্থায়ী নয়, এই বার্তাটা বারবার পৌঁছে দিয়ে ইন্ডিয়া জোট কি বোঝাতে চাইছে? কারণ প্রথম থেকে যে বক্তব্যটা ছিল যে অধীর রঞ্জন চৌধুরী হচ্ছেন একমাত্র কাঁটা, যার জন্য একেবারে দিল্লির কংগ্রেসের সঙ্গে এখানে বোঝাপড়াটাই সমস্যা তৈরি হচ্ছে। এখন তো অধীর রঞ্জন চৌধুরী নেই, তাহলে কেন আমন্ত্রণ জানানো হলো না? আমরা কাউকে মঞ্চে কংগ্রেসের দেখতেই পেলাম না। 99টা আসন পেয়েছে কংগ্রেস। এখানে প্রথম শুরু করব এই কথাটা বলে যে এটা ঘটনা কিন্তু বিজেপির মানে এনডিএ রাজ খুব মুশকিলের জায়গা। রাজ্যসভাতে 101টা আসন চলে এসছে, মানে 113টা হলে মেজরিটি হয়, সুতরাং শর্ট অফ মেজরিটি। সুতরাং কোনো বিল ওই যে ধনী ভোটে পাস হওয়া 30টা 40টা বিল এক দিনে পাস হয়ে যাচ্ছিল, এ কিন্তু আর বিজেপির পক্ষে সম্ভব নয়। আর এই যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে, যে অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় 370 ধারা থেকে যখন পাস হচ্ছে, 370 বিল পাস, 370 ধারা বিলোপের বিল পাস হচ্ছে, তখন অ্যাবস্টেন করছেন বা অন্যরা অ্যাবস্টেন করছে। আজ কিন্তু সে অবস্থা নেই। আজ তারা অ্যাবস্টেন করবে না, অ্যাবস্টেন করলে তাদের অস্তিত্ব এইখানে মুশকিলের জায়গায় চলে যাবে। স্যার, ডেপুটি চেয়ারম্যান অ্যাবস্টেন করবে না, না, এখানে তো এখন যে অবস্থা, আমি বলছি এই পরিস্থিতিতে অ্যাবস্টেন করবে না। সুতরাং এদেরকে একটা প্রশ্ন, 146 জন সাংসদকে কি সাসপেন্ড করতে পারবে? আর না, একদমই পারবে না। আজ বিজেপির হাতে সেই পেছনের দল দিয়ে তৃণমূল তো বেরিয়ে যেতে পারবে। এবং চন্দ্রবাবু নাইডু যখন যাচ্ছেন, তখন যেভাবে প্রধানমন্ত্রীজি উঠে দাঁড়িয়ে তাকে সম্ভাষণ জানাচ্ছেন, তার থেকেই বোঝা যাচ্ছে কোন জায়গায় এখন আর বিজেপির সরকার নয়, এটা এনডিএর সরকার। এবং এনডিএর লোকেদের কিন্তু তাদের একটা তাদেরও একটা ইচ্ছা আছে। গতকাল বলছেন যে এনডিএ সরকার নড়বড়ে, ঠিক একই রকম কথা কিন্তু বলছেন অখিলেশ যাদব। তিনি বলছেন যে কেন্দ্রের বিজেপি সরকার চলবে না, পড়ে যাবে। বাংলা বিজেপিকে হারিয়েছে, উত্তরপ্রদেশও দিদির সঙ্গে আছে। কি বার্তা দিয়েছেন অখিলেশ যাদব, শুনুন। देश की राजनीति को देखते हैं तो आज की चुनौती बड़ी है। सांप्रदायिक ताकतें अपना षड्यंत्र रच रही हैं। जो सत्ता में लोग हैं दिल्ली में, और दिल्ली के सारे पर जो लोग बैठे हैं जगह जगह पर, वो लगातार षड्यंत्र कर रहे हैं। लेकिन मैं जानता हूं
आपका साहस, आपकी बहादुरी, आपका साथ जो दीदी के साथ है, वो हर षड्यंत्र का मुकाबला करने के लिए तैयार है। देश को ऐसी ताकतें हैं जो विभाजनकारी राजनीति के नाम पर बांट करके हमेशा के लिए राज करना चाहती हैं। हालांकि बंगाल ने आप लोगों ने मिलकर के यह मुकाबला किया, बीजेपी को हटा दिया, पीछे छोड़ दिया। यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया। ये जो सत्ता में कुछ दिन के लिए आए हैं, ये कुछ दिन के मेहमान हैं। मैंने लोकसभा में भी कहा और आज भी कहता हूं, जो दिल्ली में सरकार में बैठे लोग हैं, वो सरकार चलने वाली नहीं है, वो सरकार गिरने वाली है। और हम और आप लोग देखेंगे एक दिन कि यही सरकार गिरेगी और हमारे आपके लिए खुशियों के दिन भी आएंगे। জয়, বিভাজনের রাজনীতিতে বিজেপি বরাবর বিশ্বাস করে। বিরোধীরা কিন্তু ভোটের প্রচারেও এটাই বারবার বলেছে। যদিও সবকা সাথ সবকা বিকাশের বক্তব্য বার্তা একেবারে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু তারপর অতি সম্প্রতি শুভেন্দু অধিকারীর বক্তব্য আবার যেভাবে সামনে এসেছে, তাতে কিন্তু সেই হিন্দুত্বের মোড়কে যেটাকে এতদিন পর্যন্ত বাজারে রাখা হতো, সেটা কিন্তু কোথাও একেবারে প্রকাশ্যে চলে এসেছে। তাহলে সেই বিভাজনের রাজনীতিরই কিন্তু আবারও সেই বিরোধিতা 24 পেরিয়ে গিয়েছে। বিরোধীরা কিন্তু নিজেদের অবস্থানে বক্তব্যে একেবারে অনড়। প্রথম কথা বলি, যে অখিলেশ যাদবের কথা বলছেন, উনি দুবার রীতিমতো গোহারান হেরেছেন এবং সেখানে দুবার যোগীজির সরকার গঠন হয়েছে। এবং নেক্সট হচ্ছে আপনি যে কথা বলছেন সেটা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভূভারতে একটা কোনো মুসলমান বা কোনো মাইনরিটিকে জিজ্ঞেস করুন যে আপনি মুসলিম বা মাইনরিটি হওয়ার জন্য কেন্দ্রের কোনো প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন, ইয়েস অর নো। এটা পশ্চিমবঙ্গে হয়। পশ্চিমবঙ্গে শেষ করতে দিন, এক সেকেন্ড, আমি সাধারণ মানুষের কথাটা বলে নিই। আপনারা মন্ত্রী টাকা করবেন, বিষয়টা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে বিষয় হচ্ছে সংখ্যালঘু ক্যান্ডিডেট প্রচুর আছে এবং পশ্চিমবঙ্গের বুকেও পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের প্রচুর বড় বড় পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা রীতিমতো প্রচুর এরকম সংখ্যালঘু আছে যারা ক্যান্ডিডেট হয়েছে। আমি তালিকা দিয়ে দেবো আপনাকে। প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ সেখানে বঞ্চিত কোথায়? পশ্চিমবঙ্গে যদি আপনারা তৃণমূলকে ভোট না দেন, আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল স্পষ্ট করে দিয়েছেন, জিতুন বা হারুন, যেখানে যাই ফল হোক না কেন, সকলেই পরিষেবা পাবেন, কেউ বঞ্চিত হবেন না। সবিতা, হ্যাঁ, এইটাই তো এদের হচ্ছে যে কি কুৎসা অপপ্রচার করে উদয় গুহর মতো নেতারা যদি অন্য কথা বলে থাকেন, মুসলিম এই করতে করতে এরা চলে যায়। আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে হচ্ছে কেন? তার কারণ দিচ্ছে না, বলছে দেব না। দিলীপ ঘোষ কে বলেছেন একবার শুনে নিই। কেউ আসতো না, এবার গিয়ে খুব পিড়াপিড়ি করে একজনকে নিয়ে এসছেন। সে কে? সে দুবার হেরেছে উত্তরপ্রদেশে, দুবার যোগী সরকার হয়েছে, তার কোনো কাজ নেই, বেকার ঘুরে থাকে, বলে যাই কলকাতা ঘুরে আসে। তো যার কোনো কাজকর্ম নেই, কেউ পুছে না, এরকম নেতা মমতা ব্যানার্জির সঙ্গে আছে। কেন শিবসেনা আসেনি? কেন স্ট্যালিন আসেননি? কেন বিএসপি আসেনি? কেন এনসিপি আসেনি? কেন সিপিএম এর বড় নেতারা কারাত আসেননি বা ইয়েচুরি আসেননি? কারণ মমতা ব্যানার্জি কেউ বিশ্বাস করে না। রবীন্দ্রবাবু, অন্য যে দলগুলোর নাম বললেন দিলীপ ঘোষ, তারা তো সংখ্যার নিরিখে দেখতে গেলে আসন সংখ্যার নিরিখে সমাজবাদী পার্টি থেকে পিছিয়ে রয়েছে। তাহলে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তিনি অতীতে কতবার হেরেছেন না ধরে, এই যে অযোধ্যার ট্রাম্প কার্ডটা বিজেপির সত্যিই কোনো কাজে লাগলো না এবং এবারে তার যে সাকসেস, সেটাকে কোথাও উদযাপন করতে বা তার হাতটা ধরে আরো বেশি তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট মজবুত হবে, সেই বার্তাটাই তো দিতে চাইছেন। এত খাটো করে কি দেখার? না না, এটা তো একদমই ঠিক কথা বলছেন যে এদের মধ্যে এখন একটা বিজেপি খুব দিশাহীন জায়গায় আছে। তারা একই সঙ্গে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে যে তারা স্ট্রং হিন্দুত্বের লাইন নেবে নাকি ইনক্লুসিভ যে সবকা সাথ সবকা বিকাশ এই পলিসিটাই থাকবে। এবং এটা এমন একটা দ্বন্দ্বের জায়গায় গেছে যেটা
শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে বলে ফেলছেন খুলেআম, কিন্তু আপনি খেয়াল করুন ইস্টার্ন ইউপির ইলেকশনের আগে মে মাসের মাঝামাঝি মোদিজি নিজে এমন কথা বলেছিলেন মুসলমান নামটা না দিয়ে, যাতে পরিষ্কার যে কথা শুভেন্দু অধিকারী বলছেন সেই কথাগুলো, এবং সুমন বাবুকে আমাদের মানে এই এবিপি চ্যানেলের সুমন বাবুকে বা অন্য চ্যানেলেও তাদের TV9কেও তাদেরকে বলতে হয়েছিল, মোদিজিকে বলতে হয়েছে যে না মুসলমানদের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই। এই যে কথা যে বারবার করে ওনাকে বলতে হচ্ছে, তার মানে তার মধ্যেও কিন্তু এই দ্বিধা আছে। এটা বিজেপির মধ্যে একটা সাংঘাতিক জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং আরে যারা এসছে এরা আসেনি, কিন্তু এটা তো ঘটনা 36 আর 37 আর 29 মিলে 66টা আসন হয়। 66টা আসন একটা বিরাট ব্লক, লোকসভাতে একটা বিরাট ব্লক। তো তারা যদি মনে করে তারা নির্ণায়ক একটা জায়গায় এমনকি এনডিএর মধ্যেও থাকবে, তাতে অসুবিধাটা কোথায় আছে? কার কি অসুবিধা হচ্ছে? তারাও যদি মনে করে যে কংগ্রেসকে তাদের নিজস্ব নীতিতে যেতে দেব না, আমরাও তার মধ্যে একটা নির্ণায়ক ভূমিকা পালন করব, অসুবিধার তো কিছু নেই। এইটা না দেখে দিলীপ বাবুর তো এখন উচিত যে ভোট কি করে করাতে হবে সেইটা ভালো করে। সেই প্রসঙ্গে আলোচনা আসবে, কিন্তু সুব্রত বাবু আরেকটা জিনিসও তো মানবেন যে বিভাজনের রাজনীতি যে মানুষ পছন্দ করছেন না, এবারে লোকসভা নির্বাচনের ফল কোথাও সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছে। বিভাজনের পক্ষে কিন্তু মানুষজন ভোট দেননি, বরং মানুষ বিরোধীদের ওপরেই বেশি আস্থা রেখেছেন। কোথাও সেইখান থেকে এবারে বিজেপির সময় হয়েছে বেরিয়ে আসার, এবং কোথাও বামেরা কি আরো বেশি অ্যাগ্রেসিভ হবে, এবং বামেরা কি কোথাও সেই সীতারাম ইয়েচুরি মঞ্চে উপস্থিত থাকার পর এবার কোথাও এই অখিলেশ যাদবই বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, রাহুল গান্ধীর সঙ্গে ফের একবার বসার ভাবনা ভাববেন? সেটা তো আমি বলতে পারি না, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। কোন মঞ্চে সীতারাম গিয়েছিল আমি জানি না। ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে আমরা ডেফিনিটলি যাব, আগেও গিয়েছি, আবার যাব, কারণ ভারতবর্ষের সংবিধানের যে ইনক্লুসিভনেস, যেটা ভয়ঙ্করভাবে বিজেপি গত 10 বছরে ধ্বংস করার চেষ্টা করেছে আমাদের সংবিধানের মূল মর্মবস্তুকে, সেইটাকে বাঁচানোর জন্য আমরা ইন্ডিয়া ব্লকে যাব। এটা নিয়ে কোনো সন্দেহ, কোনো সংশয়ের অবকাশ নেই। আমরা শুধু বলছি যে দেখুন, একটা ব্লক বা এনডিএ বা কোনো জোট একটা দলের তো নয়, অনেকগুলো দল মিলে অনেকগুলো মত থাকতেই পারে। সেইখান থেকে কাল্টিভেটেড হবে একটা রাস্তা, যে রাস্তাটা আসলে এই ইনক্লুসিভনেসকে হচ্ছে গিয়ে প্রোটেক্ট করবে। সেই জন্য আমরা আমাদের মত বলছি, এখানে কোনো আলাদা ব্লক আলাদা গ্রুপের কোনো ব্যাপার নেই। দেশের সংবিধান রক্ষা, ইনক্লুসিভনেস, এইটাই একমাত্র ফোকাস। এই ফোকাসে আমরা ইন্ডিয়া ব্লককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দিলীপ ঘোষ ভোটে ভরাডুবি নিয়ে এবার তিনি দলীয় বৈঠকে মুখ খুললেন। তিনি বলছেন, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে ৭৭ আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের ফাঁক আছে, আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে হবে। তাহলে পার্টিতে এসে গেছি, একটা পদ পেয়ে গেছি, এই আসছি যাচ্ছি খাচ্ছি, দেখেছে যাই ঘুরে আসি। ভারতীয় জনতা পার্টি করতে গেলে এরকম করলে হবে না। ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে, একটা আদর্শ নিয়ে চলে। তার প্রত্যেকটি কর্মী, যে প্রধানমন্ত্রী থেকে নিচের স্তর পর্যন্ত, বুথ পর্যন্ত, সবাই ওই আদর্শের জন্য কাজ করছে, মিশনের জন্য, এই সমাজের পরিবর্তনের জন্য। আর আমরা যে লড়াই লড়ছি, সেই লড়াই, শেষ লড়াইটা পশ্চিমবাংলায় হবে। জয়, দিলীপ ঘোষ বলছেন সংগঠন জানেন, আন্দোলন জানেন, অতীতে তিনি কাঠির কথাও বলেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তো বলেছিলেন যে তিনি নিজে ভোটটা করান। পূর্ব মেদিনীপুরের ভোটটা তো তিনি নিজে করিয়েছেন বলে দাবি করেছেন। তার মানে কি শুভেন্দু অধিকারী আদর্শচ্যুত, নাকি দিলীপ ঘোষের সঙ্গে তাল মিল নেই? না, একদমই সেরকম কিছু না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যেভাবে তৃণমূল বা তৃণমূল দল ভোট করানোর কথা বলে, ভোট করার কথা বলে, সেটা হচ্ছে না না, একদম না। আমি সেটাই বলতে চাইছিলাম যে যেভাবে তৃণমূল বা তৃণমূল দল তাদের ভোট মেকানিজমটা চালায়, সেটা বন্দুক হোক, বোমা হোক বা গুন্ডা বাহিনী দিয়ে হোক, সেই পন্থা বিজেপি নিতে চায় না, সেই রাস্তায় বিজেপি চলতে চায় না। কিন্তু হ্যাঁ, অবশ্যই সংগঠনের পাশে ভোট বিনা হিংসায় কিভাবে করানো যেতে পারে তার পন্থা নিয়ে কদিন আগেই কিন্তু বললেন যে ভোট আমরা জিততে পারিনি, তার কারণ হচ্ছে ঠিক যে ভোট মেশিনারিতে অস্ত্র দিয়ে যেভাবে তৃণমূল ভোটটা করায়, আমাদের সংগঠনটা এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছয়নি, আমরা সেই ভোটটাকে প্রতিহত করতে। একদমই আমি ওই কথা বলতে চাইছিলাম, যেটা সুকান্তদা বলছে, যে এক্স্যাক্টলি আমি ওই কথাই বলছি, যে যেভাবে তৃণমূল তাদের বন্দুক, বোমা এবং গুন্ডা বাহিনী দিয়ে ভোটটা করায়, সেই ভোট আমরা করাতে পারি না, আমরা ব্যর্থ, আমি তো স্বীকার করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংগঠনের পাশে
ভারতবর্ষে এই বোমা বন্দুক গুন্ডা বাহিনী ছাড়া কিভাবে আমাদের প্রত্যেক কর্মীকে আমরা বিনা হিংসায় একটা ভোট করাতে পারি সেটা নিয়ে নিশ্চয়ই একটা প্রশিক্ষণ দরকার, এবং সেই রাস্তাতে আমরা নিশ্চয়ই বের করব, সেই রাস্তা বের করব। আচ্ছা, কিন্তু সমিতা এখানে যেটা একটা জিনিস হচ্ছে, সুকান্ত মজুমদার তার সঙ্গে আরো একটা কথা বলেছিলেন যে বড় নেতাকে ফোন করে বললেন যে ইডি দিয়ে সিবিআই দিয়ে একে ধরিয়ে দিন ওকে ধরিয়ে দিন, এভাবে কিন্তু হবে না, সংগঠনটা কিন্তু করতে হবে। তাহলে কোনটা ঠিক? না, আমি দিলীপ বাবুর জন্য আমার কষ্ট হচ্ছে, কারণ প্রাক্তন এমপি হয়ে গেছেন, যে জায়গায় তিনি জিতেছিলেন এবারে তাকে সেই জায়গায় যাওয়া হয়নি। না, এই তো 2 থেকে যে 18 হয়েছিল বিজেপি, তাতে কিন্তু দিলীপ বাবুর অবদান কম ছিল না। আর আজকে যে 12 হয়েছে, দিলীপ বাবুদের মতন মানুষকে সুযোগ অত্যন্ত কম দিয়ে অন্যজন ভোটটা করাতে পেরেছিলেন, এবার পারলেন না। না, এরা তো ভোট বিজেপি কিভাবে করায়? গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, ভোট তার একটা প্রক্রিয়া। সেই ভোটকে করানোর জন্য বিজেপি, জাতীয় নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, আইটি 100% সেন্ট্রাল ফোর্স তা দিয়ে ভোট করালো। এবার 35-40 পাওয়ার কথা, সেই জায়গায় 12তে নেমে এসছে। মানুষ দরকার তো, সংগঠন দরকার তো। সিপিএম শূন্য কেন? সুব্রতদাকে আপনি বলতে দেবেন, কিন্তু শূন্য কেন? 34 বছরের একটা দল শূন্য হয়। আমি একটা জিনিস বুঝলাম না সুব্রতদা, সেটা হচ্ছে ইডি, সিবিআই, এজেন্সি, ইলেকশন কমিশন সবই বিজেপির হাতে রইল, তাহলে কেন বিজেপি জিততে পারলো না, ভোটটা করাতে পারলো না? ইডি সিবিআই দিয়ে ভোট হয় না। 2004 সালেও পুরো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, তৃণমূল কংগ্রেস এক হয়েছিল, ওটা ব্যাপার না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিলীপবাবু যেটা বলেছেন, ওটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের আবেশ। কারণ জেসিবি থেকে জয়ন্তদের দিয়ে ভোট করানো ভোট ম্যানেজাররা দিলীপবাবুর আক্ষেপ যে আমরা কেন এটা করতে পারলাম না, কারণ গোটাটাই বায়বীয় স্তরে আছে বিজেপি, মুভমেন্টে নেই, অর্গানাইজেশনে নেই, শুধু মিডিয়ার বায়বীয় স্তরে আর মোদির ছবি দেখিয়ে হচ্ছে গিয়ে ভোট নিয়েছে। আপনারা 34 বছরের দল আজ বাংলায় শূন্য কেন, ফসিল হলেন কেন? সেটা কি আমি আপনার কাছে জবাব দেব না, জনগণের কাছে দেব? তৃণমূল জনগণের কাছে দেব না, সেটা মানুষের কাছে আমরা বলবো। দেখুন, একটা কথা বলি, এই জেসিবি এদের তো মানে কিছু তো থাকেই, কিন্তু শুধু এই রিগিং আর জোরজার করে ভোট জেতা যায় না। আমাদের ভোটের যে পদ্ধতি, সেখানে আপনাকে মনে রাখতে হবে 33% পেল একজন 32% পেল, যে 33% সেই জিতবে। এখন এই 2% হয়তো সেই জায়গায় অন্য আর একটা দল কেটে নিয়েছে, কি করে সেই দলের ভোটটা তার দলে নিয়ে আসা যায়, ফেরত নিয়ে আসা যায়, বা তার দলে নিয়ে আসা যায়, এইটা কিন্তু একটা বড় ব্যাপার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল অনেক ভালোভাবে জানে, যেটা সংখ্যালঘুদের দিয়ে তিনি পাচ্ছেন, সেটা কিন্তু বিজেপি পাচ্ছে না। আস্থা ভাজন অনেক বেশি তৃণমূল কংগ্রেস, এবং সেখানে তারা ভোট ওরিয়েন্টেড রাজনীতি করতে পারেন, সেটা অনেক বেশি বিজেপির থেকে, এমনটাই বলছেন। অনেক ধন্যবাদ সকলকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য।